সকলকে স্বাগতম। গল্প স্যারের আসর জমে উঠেছে। অনেকেই দেখছেন, আবার কেউ দেখছেনও না। যাই হোক, আমি আমার যে কাজ সেটা করে চলেছি। এটা মূলত করা হচ্ছে আমার ছাত্রদের জন্য, যারা বর্তমান ছাত্র তাদের জন্য তো বিশেষ করে, যারা প্রাক্তন ছাত্র তাদের জন্য আমি এই গল্প স্যারের আসর পরিচালনা করছি। বিভিন্ন বিজ্ঞানী, সাহিত্যিক, ঔপন্যাসিক, স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত কোনো মনীষী, কবি, যাদের যতটা তথ্য পাচ্ছি আমি আপনাদের সাথে, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি ভাবলাম, বিভিন্ন ফিল্ডের লোককে নিয়েই তো বলা হচ্ছে, তা আমাকে একজন ছাত্র অনুরোধ করলো, কোনো ক্রীড়াবিদ বা খেলোয়াড়কে নিয়ে বলবেন না, কাকে বলা যায়? ঠিক কথাই তো, এত ক্রীড়াবিদ ভারতবর্ষে, এত ভালো ভালো খেলোয়াড়, কাকে বলা যায়? তা আমি দেখলাম কাগজ ঘাঁটতে ঘাঁটতে যে আমরা একটা একজন বিখ্যাত মানুষের জন্মদিন কালকেই পেরিয়ে এসেছি। মানুষটি জন্মেছিলেন 1896 সালের 20 আগস্ট। মানুষটিকে সবাই চীনের প্রাচীন নামে আখ্যায়িত করেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। আজকে আমি গোষ্ঠপাল সম্বন্ধে দু একটা কথা বলবো। চীনের প্রাচীর গোষ্ঠপাল। শুরু করা যাক। সালটা 1915, বুঝতেই পারছো, ইংরেজ আমল। তখন মোহনবাগান সচিব শ্রী শৈলেন বসু, শৈলেন মান্না নয়, শৈলেন বসু, শৈলেনবাবু গোষ্ঠপালকে ডেকে বললেন তিনি 12টি ব্যাচ কিনেছেন। মোহনবাগানের অমর একাদশের 11 জনকে আগেই দিয়েছেন সেই ব্যাচ। আর একটা ব্যাচ আছে, সেটা তিনি দিয়ে দিলেন গোষ্ঠপালকে। তিনি গোষ্ঠপালকে বললেন কথা দিতে, যাতে তিনি কখনো মোহনবাগান না ছাড়েন, এই কথা দিতে হবে শৈলেন বসুকে। গোষ্ঠপাল সেই কথা রেখেছিলেন। তিনি 1913 খ্রিস্টাব্দে মোহনবাগানের হয়ে প্রথম খেলেন। এরপর সুদীর্ঘ 23 বছর, 13 থেকে 23 বছর মোহনবাগানের হয়ে তিনি খেলে গেছেন। কোন পজিশনে খেলতেন গোষ্ঠপাল খেলতেন রাইট ব্যাক পজিশনে। গোষ্ঠপালের জন্ম 1896 সালের 20 আগস্ট। তিনি তৎকালীন বাংলাদেশের মাদারীপুর সাব ডিভিশনের ফরিদপুরের ভোজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা শ্রীযুক্ত বাবু শ্যামলাল পাল ছিলেন একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। ছোটবেলা থেকেই ফুটবল ছিল গোষ্ঠপালের ধ্যান জ্ঞান, তাই ওনার বাবাও তাকে বাধা দেননি। তিনি মাত্র 11 বছর বয়সে কলকাতায় একটি ক্লাবে খেলার সুযোগ পান। এই বয়সেই তিনি কুমারটুলির হয়ে মাঠে নামেন। প্রথম ডিভিশন খেলতো চিরকাল কুমারটুলি, নাম শুনেছ নিশ্চয়ই। কুমারটুলির হয়ে এই 11 বছর বয়সেই মাঠে নামেন। 1907 থেকে 1913 তিনি কলকাতার কুমারটুলি ক্লাবে খেলেছেন 6 বছর, 7 থেকে 13। 1911 সালে, নিশ্চয়ই জানো, বিখ্যাত একটি সাল, মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে। আইএফএ শিল্ডের সেমিফাইনাল ম্যাচের আগে কালীচরণ মিত্র, যাকে কালীমিত্তির নামে ময়দান চিনত, কালীমিত্তির কুমারটুলি ক্লাবে যান ক্লাবের খেলা দেখতে। কালীচরণ মিত্র ছিলেন আইএফএ শিল্ডের পরিচালন সমিতির ভারতীয় সদস্য। এছাড়াও তিনি শোভাবাজার ক্লাবের সাথেও যুক্ত ছিলেন। বাংলায় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে কালীচরণ মিত্রর অবদান অনস্বীকার্য। সেদিনের বৃষ্টিস্নাত দিনে গোষ্ঠপালের ভয়ডরহীন ফুটবল দাগ কেটেছিল কালীচরণ মিত্রর মনে। তিনি গোষ্ঠপালকে নিয়ে যান এরিয়ান ক্লাবের অধিকর্তা দুঃখীরাম মজুমদারের কাছে। তারপর তো বাকিটা ইতিহাস। এরপর মোহনবাগানের খেলোয়াড় রাজেন সেনগুপ্ত ও মেজর শৈলেন বসুর সাহায্যে গোষ্ঠপাল 1912 খ্রিস্টাব্দে মোহনবাগান দলে যোগ দেন। তিনি খেলতেন রাইট ব্যাক পজিশনে। আইএফএ শিল্ড জয়ী দলের সদস্য ভূতি শুকুল, নীলমাধব ভট্টাচার্য, হাবুল সরকারের সাথে জুটি বেঁধে গোষ্ঠপাল মোহনবাগান রক্ষণ সামলানো শুরু করেন। 1914 সালে মোহনবাগান ক্যালকাটা ফুটবল লিগের বি ডিভিশনে প্রথম হয়।
এবং প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ক্যালকাটা ফুটবলের এ ডিভিশনে খেলার সুযোগ পায়। ঘটনাটি একটি উল্লেখযোগ্য ঘটনা। বি ডিভিশনে খেলতো মোহনবাগান, আমাদেরও জানা ছিল না, জানছি। 1914 সালে মোহনবাগান ক্যালকাটা ফুটবল ডিভিশনের লিগের বি ডিভিশনে প্রথম হয়, এবং প্রথম হলে ন্যাচারালি তারা এতে চলে যাবে, এবং প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ক্যালকাটা ফুটবল লিগের এ ডিভিশনে খেলার সুযোগ পায়। 1915 সালে ক্যালকাটা ফুটবল লিগের এ ডিভিশনে মোহনবাগান ফোর্থ হয়। 1916 সালে মোহনবাগান ক্যালকাটা ফুটবল লিগের জয়ের খুব কাছাকাছি এসেছিল, কিন্তু শেষ অবধি তাদের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। 1921 সালে 1921 গোষ্ঠপাল মোহনবাগানের অধিনায়ক নির্বাচিত হন। এরপর 1926 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর গোষ্ঠপাল মোহনবাগানের অধিনায়ক ছিলেন, 21 থেকে 26। 1923 সালে তার অধিনায়কত্বে মোহনবাগান দ্বিতীয়বার আইএফএসির জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু ফাইনালে মোহনবাগান ক্যালকাটা ফুটবল ক্লাবের কাছে 3-0 গোলে পরাজিত হয়। ওই বছরেই মোহনবাগান গোষ্ঠপালের অধিনায়কত্বে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে রোভার্স কাপে খেলার সুযোগ পায়, আর প্রথম সুযোগেই বাজিমাত। মোহনবাগান প্রথম বছরই রোভার্স কাপের ফাইনালে ওঠে, কিন্তু ফাইনালে ডারহাম লাইট ইনফিনিটি ক্লাবের কাছে 4-1 গোলে পরাজিত হয়। কিন্তু মোহনবাগানের এই সাফল্য ক্লাবের জনপ্রিয়তা বহু গুণ বাড়িয়ে দেয়। 1924 সালে গোষ্ঠপাল ভারতীয় জাতীয় দলেরও অধিনায়কত্ব পান। 24, তাহলে গোষ্ঠপালের বয়স কত তখন? 28 বছর মাত্র। 1924 সালে গোষ্ঠপাল ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব পান। এরপর 1925 সালে মোহনবাগান গোষ্ঠপালের অধিনায়কত্বে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে ডুরান্ড কাপে খেলার সুযোগ পায়। ডুরান্ড, রোভার্স, ডুরান্ড, আইএফএসিল সব নাম করা প্রতিযোগিতা ফুটবল ময়দানে। ডুরান্ড কাপে খেলার সুযোগ পায়। মোহনবাগান প্রথম সুযোগেই সেমিফাইনালে ওঠে, কিন্তু সেমিফাইনালে শেরউড ফরেস্টের টিম তার কাছে মোহনবাগান হেরে যায়। ভারতীয় দল নিয়ে 1933 সালে তিনি সিংহলে, যার বর্তমান নাম শ্রীলঙ্কা, সিংহলে যান। পরের বছর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অধিনায়ক নির্বাচিত হন। পরে তিনি আঘাতের কারণে যেতে পারেননি। তার মাঠ থেকে সরে যাওয়ার কারণও ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। একটি ম্যাচে ব্রিটিশ রেফারির পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতিবাদে মাঠে শুয়ে পড়েন গোষ্ঠবাবু। এই কারণে তাকে সাসপেন্ড করে আইএফএ। সে কথা জানতে পেরেই খেলা ছেড়ে দেন তিনি। ফুটবল ছাড়াও তিনি হকি, ক্রিকেট ও টেনিস খেলতেন। 4টি খেলাতেই তিনি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। একটা বিরল ঘটনা, বিরলের মধ্যে বিরলতম। ফুটবল, হকি, ক্রিকেট, টেনিস, 4টে খেলাতেই তিনি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। মোহনবাগান না ছাড়লেও তিনি ইস্টবেঙ্গলের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। 1920 সালে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠার কিছুদিন পরেই শ্যাম পার্কে একটি প্রতিযোগিতায় লাল হলুদ জার্সি গায়ে খেলেন গোষ্ঠবাবু। তিনিই ছিলেন ইস্টবেঙ্গলের প্রথম অধিনায়ক। গোষ্ঠপাল বাংলা ও বাঙালির গর্ব। তিনি কিংবদন্তি। তিনি ভিনদেশীদের বিরুদ্ধে এদেশের এক লড়াইয়ের নাম। খেলার সময় বুট পরা ইউরোপিয়ানদের বিরুদ্ধে গোষ্ঠপাল খালি পায়ে খেলে প্রতিরোধ করতেন। পরাধীন ভারতের সবুজ মেরুন রঙের জার্সি গায়ে মোহনবাগান রক্ষণে তার বিক্রমকে ভয় পেত বুট পরা ইংরেজ ফুটবলাররাও। 1928 সালে ইস্টবেঙ্গল তাকে প্রস্তাব দিয়েছিল 1 লক্ষ টাকা। টাকার অঙ্কটা ভেবে দেখো, 1928-এ 1 লক্ষ টাকা ও 5টিতে বাড়ি দেওয়ার, কিন্তু গোষ্ঠপাল সেই প্রস্তাব ফিরিয়ে দেন। গোষ্ঠপাল মোহনবাগান সম্পর্কে বলতেন, ক্লাব হলো তার মায়ের মতো। তিনি কোনোদিন ক্লাব থেকে টাকা নেননি। গোষ্ঠপাল ছিলেন জেল না খাটা এক স্বাধীনতা সংগ্রামী। তিনি কোনোদিন ব্রিটিশের চাকরি পর্যন্ত করেননি। গোষ্ঠপালের পরিবারকে ব্রিটিশরা চৌধুরী উপাধি দিলেও গোষ্ঠপাল কোনোদিন সেই উপাধি ব্যবহার করেননি। ভারতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন করে গোষ্ঠপাল দক্ষিণ আফ্রিকা সফরে যাননি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে গোষ্ঠপাল অসম্ভব শ্রদ্ধা করতেন। তিনি বলতেন, দেশের জন্য যদি কেউ ভাবে তাহলে তিনি হলেন নেতাজি। নেতাজি থাকলে দেশ অন্যরকম হতো, দেশ ভাগ হতো না। আমার কথা নয়, এটি গোষ্ঠপালের বিশ্বাসের কথা বললাম। 1911 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জেতার পর বাংলায় মোহনবাগানকে নিয়ে জাতীয়তাবাদী একটা চেতনার উদ্ভব হয়।
ব্রিটিশরা এটা মেনে নিতে পারত না। তাই 1911 পরবর্তী সময়ে মোহনবাগানের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ করতেন রেফারিরা। কিন্তু তারপরেও ব্রিটিশরা গোষ্ঠপালের খেলার ভক্ত ছিলেন। দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ গোষ্ঠপালের খেলা দেখতে মাঠে আসতেন। সেই খেলা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তাই তিনি নিজে পদ্মশ্রী পুরস্কারের জন্য গোষ্ঠপালের নাম মনোনীত করেন। 1962 খ্রিস্টাব্দে গোষ্ঠপাল ভারত সরকার দ্বারা পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তিনি ছিলেন প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। এটি কিন্তু খুব উল্লেখযোগ্য একটি কুইজের প্রশ্ন। প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পদ্মশ্রী পেয়েছিলেন। মোহনবাগান ক্লাব 2004 সালে তাকে মরণোত্তর মোহনবাগান রত্ন উপাধিতে ভূষিত করেন। কলকাতায় ইডেন গার্ডেন্সের বিপরীতে, তোমরা ওখান দিয়ে বাসে করে যাও, দেখতেই পাবে আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্সের বিপরীতে একটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং ওই রাস্তাটি গোষ্ঠপাল সরণি নামে পরিচিত। 1998 সালে ভারত সরকার গোষ্ঠপালের স্মৃতির উদ্দেশ্যে তার নামে একটি ডাক টিকিট পর্যন্ত প্রকাশ করেছিলেন। কি সম্মান! তিনি প্রথম ফুটবলার যার নামে ডাক টিকিট প্রকাশিত হয়, তিনি প্রথম ফুটবলার যার নামে ডাক টিকিট হয়, তিনিই প্রথম ফুটবলার যাকে পদ্মশ্রী দেওয়া হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও গোষ্ঠপালকে শ্রদ্ধা করতেন। যে সে লোক নয়, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত গোষ্ঠপালকে শ্রদ্ধা করতেন। অন্য ফুটবলারদের মধ্যে তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন। 1929 সালে ডুরান্ড কাপের একটি ম্যাচে বিদেশি ফুটবলার মুসার আক্রমণে গোষ্ঠপালের হাত ভেঙে যায়। ওই বছরই এরিয়ান ক্লাবের ফুটবলার তুলসী দাসকে পরে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যেহেতু মুসা আক্রমণ করে গোষ্ঠপালের হাত ভেঙে দিয়েছিল, তাই তিনি মুসাকে আক্রমণ করে সেটার বদলা নিলেন। গোষ্ঠপাল চাইতেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের পাওয়া পুরস্কার, ছবি, স্মারক দিয়ে একটি সংগ্রহশালা তৈরি হোক। ক্রীড়াপ্রেমীরা টিকিট কেটে সেই সংগ্রহশালা দেখতে আসলে ক্লাব যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি ইতিহাসও সংরক্ষিত থাকবে। 1976, আমার বয়স তখন 4 বছর মাত্র, 1976 মারা যান গোষ্ঠপাল। অনেক দিন বেঁচে ছিলেন, 1896 থেকে 1976, 80 বছরের জীবন। 1992 সালের 20 আগস্ট গোষ্ঠপালের ইচ্ছে অনুযায়ী মোহনবাগানের ব্যাচ, পদ্মশ্রী পুরস্কার, বাকি সমস্ত পুরস্কার, ট্রফি গোষ্ঠপালের ছেলে নিরাংশু বাবু দিয়ে এসেছিলেন মোহনবাগানের হাতে। ভেবে দেখো, সমস্ত কিছু তার ছেলে হস্তান্তর করেছিলেন নিরাংশু বাবু মোহনবাগানের হাতে। কিন্তু 27 বছরের সেই পুরস্কারগুলো রাখা হয়নি ক্লাবের সংগ্রহশালায়, উল্টে সেগুলোর অমর্যাদা করা হয়েছে। আমি একজন মোহনবাগানের সমর্থক হয়ে এ ঘটনার নিন্দা প্রকাশ করছি। 27 বছর কম সময় নয়। এর মধ্যে বহুবার ক্লাব কর্তাদের চিঠি দিয়েছেন গোষ্ঠপালের পরিবার, সেই সব আবেদনে কর্ণপাত পর্যন্ত করা হয়নি। এগুলো ফেরত নিতেই নিরাংশুবাবুকে কিছুদিন আগে ফোন করা হয়েছিল ক্লাবের তরফে। কি লজ্জা! পুরনো জিনিস ফেরত পাওয়ার আনন্দ নিয়ে শতাব্দী প্রাচীন ক্লাবে গিয়েছিলেন তিনি। বহু বছর ধরেই ক্লাবকে দেওয়া ওই সমস্ত জিনিসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতদিন পর সেগুলো ফিরে পাওয়া যাবে, এই আনন্দে ক্লাবে গিয়েছিলেন নিরাংশুবাবু, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব উবে যায়। ক্লাবে পৌঁছানোর পর একটি বাজারের ব্যাগ তার হাতে তুলে দেওয়া হয়, যার ভেতরে ছিল চীনের প্রাচীরের হারিয়ে যাওয়া পুরস্কারগুলো। তার কোনোটা ভেঙে গিয়েছে, ইঁদুরের কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দামি মানপত্র। এদিন তার হাতে যে সমস্ত জিনিস তুলে দেওয়া হয়েছে তাতে ছিল না কোনো পদ্মশ্রী পদক, দুর্মূল্য ব্যাজেরও কোনো খোঁজ মেলেনি। একটা অযত্ন কি প্রাপ্য ছিল? এই এতটা অযত্ন গোষ্ঠপালের প্রাপ্য ছিল, যে ক্লাবকে থেকে একটা টাকা নেননি, যে কোনোদিন ইস্ট বেঙ্গলের হয়ে খেলেননি, সারাটা জীবন মোহনবাগানকে দিয়ে গেছেন, উজাড় করে গেছেন, মোহনবাগানের রক্ষণকে চীনের প্রাচীরের মতো আগলেছেন। লজ্জা লাগে একজন মোহনবাগান প্রেমী হিসেবে। এতটা অযত্ন কি প্রাপ্য ছিল কিংবদন্তি গোষ্ঠপালের? ইতিহাসের এক শিহরণের নাম গোষ্ঠপাল। তাকে ঘিরে ছড়িয়ে রয়েছে কত ঘটনা। সেই গোষ্ঠপালই পেলেন না কোনো সম্মান। প্রশ্ন তুলেছেন গোষ্ঠপ্রেমীরা, কিন্তু কোথায় গেল সেই অমূল্য ট্রফি?
সদুত্তর পাননি গোষ্ঠপালের পরিবার। গোষ্ঠপাল বাংলা ও বাঙালির গর্ব, তিনি কিংবদন্তি, তিনি ভিনদেশীদের বিরুদ্ধে এদেশের এক লড়াইয়ের নাম। 1976 সালের 8ই এপ্রিল তিনি আমাদের ছেড়ে চলে যান, যিনি খালি পা নিয়ে 23 বছর মোহনবাগান রক্ষণ প্রাণ দিয়ে সামলেছেন। তার এই অসম্মান মেনে নেওয়া যায় না। গোষ্ঠপালের অপমান সমগ্র বাঙালি জাতির অপমান। এ ঘটনা একজন বাঙালি হিসেবে আমাকে লজ্জা দিচ্ছে। মোহনবাগানের যেসব কর্মকর্তা এই ঘটনার জন্য দায়ী, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে তার উপযুক্ত শাস্তি দাবি করছি। শুধু এইটুকুনি তোমাদের বললাম। তোমাদের হয়তো কেউ ইস্টবেঙ্গলের সমর্থক হতে পারেন, কেউ মোহামেডানের সমর্থক হতে পারে, কেউ মোহনবাগানের। তাতে লজ্জার কিছু নেই। সবাই এক দলকে সমর্থন করবে না। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে দলই হচ্ছে কলকাতার ফুটবলের, ভারতবর্ষের ফুটবলের গর্ব। এই গর্বকে আমাদের আঘাত করলো মোহনবাগান ক্লাব। আমি ব্যক্তিগতভাবে মোহনবাগানের ফ্যান হয়ে, মোহনবাগানের সমর্থক হয়ে ভীষণভাবে আন্তরিকভাবে দুঃখিত এমন একটা মানুষের জন্য। কে সেই মানুষ? গোষ্ঠপাল, যার খেলা দেখতে বাবু রাজেন্দ্র প্রসাদ আসতেন, যার খেলার ভক্ত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত। সত্যি এতটা অসম্মান বোধহয় তার প্রাপ্য ছিল না। বিচার করবে ইতিহাস, বিচার করবে তোমরা। আমি আমার কথা শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের শনিবার তোমাদের সঙ্গে দেখা করব 29শে আগস্ট। আজ ছুটি নিলাম। ধন্যবাদ।